এতক্ষণে আপনারা মোটামুটি জেনে গেছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি স্টার্ট হবে ওয়েস্ট বেঙ্গলে। তো এই ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কেও মোটামুটি আপনারা জানেন, বিভিন্ন ভিডিওয়ে, ইউটিউব ভিডিওয়ে, বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে এটা 5+3+3+4 সিস্টেমে আসছে, মানে পুরোনো আমাদের 10+2 সিস্টেম উঠে যাচ্ছে, উঠে গিয়ে সেটা আসছে হচ্ছে এই 5+3+3+4 সিস্টেমে। তো এর কিছু সুবিধা আছে। সেই সুবিধা মানে এই সিস্টেমে একটা স্টুডেন্ট যখন তার নার্সারি থেকে গ্র্যাজুয়েশন বা এইচএস পর্যন্ত যখন কমপ্লিট করে বেরোবে, তাতে কি কি সুবিধা পাবে, তার কোন কোন দিকে উন্নতি হবে, এগুলো সবই হচ্ছে তার সুবিধার মধ্যে পড়ে। তো যে কোনো জিনিসের একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে। তো আজকে আমরা এনইপির মানে ন্যাশনাল এডুকেশন পলিসির যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করবো এই ভিডিওতে। ফার্স্ট পজিটিভ পয়েন্টের মধ্যে প্রথম হচ্ছে ছাত্রকেন্দ্রিক শিক্ষা। মানে মুখস্থ বিদ্যা আগে সিস্টেমে ছিল, ম্যাক্সিমামটাই রিটিনে নাম্বার পাওয়া যেত, তাই মুখস্থ করতো ছাত্রছাত্রীরা, সেটা গিয়ে লিখে আসতো, কিন্তু তাতে বোঝা যেত না যে সে কতটা সাবজেক্টটা বুঝেছে। তো এখন সেই মুখস্থ বিদ্যার জায়গায় বোঝার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হবে। সে কোন সাবজেক্টে বা কোন টপিকটা ভালো বুঝছে কিনা সেটা টিচার বুঝতে পারবে। আর ক্রিয়েটিভিটি ও ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াবে। কি হবে না, ক্রিয়েটিভিটি। একটা ছাত্র যখন সে কর্মজীবনে যায়, তাকে ইন্টারভিউর মাধ্যমে বা কাজের বিভিন্ন মাধ্যমে সবসময় তার বস যায় দেখতে চাই যে তার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে আর কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে সে অন্যজনের থেকে কতটা অন্যরকম ভাবে ভাবছে কোনো কাজ, সেইটা তার মধ্যে সে ছোটবেলা থেকেই গ্রো করবে। সেকেন্ড, ফ্লেক্সিবল সাবজেক্ট চয়েস। মানে আগে আমরা যেরকম যে সায়েন্স পড়ছি, তার মানে সায়েন্সে কি থাকতো, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা পিওর সায়েন্সে গেল। বায়ো সায়েন্সে থাকতো বায়োলজি, জিওলজি, তার সাথে আবার কেউ ফিজিক্স নিত, কেউ কেমিস্ট্রি নিত, ম্যাথসটা নর্মালি থাকতো না। আবার যারা আর্টসে আসতো তারা কেউ ল্যাঙ্গুয়েজ এর উপরে পড়াশোনা করতো, কেউ বা হিস্ট্রি, কেউ জিওগ্রাফি নিয়ে পড়তো। আবার কমার্স গ্রুপে হচ্ছে অ্যাকাউন্টেন্সি থাকতো। আবার পরবর্তীকালে যদিও শুরু হয়েছে এই ট্যাক্সের ব্যাপারটা অ্যাকাউন্টসের মধ্যে আলাদাভাবে সেপারেশন করে। তো এই ভাগটা উঠে যাচ্ছে। এই ভাগটা উঠে গিয়ে কি, যে ছেলেটা ম্যাথস পড়ছে তার হয়তো ইন্টারেস্ট আছে অ্যাকাউন্টসে, সে ম্যাথসের সাথে অ্যাকাউন্টসটাও পড়তে পারছে। তার আবার হয়তো কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, তো সে ল্যাঙ্গুয়েজটাও সে জানতে পারছে বা শিখতে পারছে। আর কি, একজন ছাত্র একসাথে বিভিন্ন বিষয় পড়তে পারে। তো এর মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে সে আলাদা আলাদা বিষয়গুলোর মধ্যে সে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, বা তার ইন্টারেস্টটা কোনটায় আছে আরো বেশি ভালো। মানে সে আর একজনের হয়তো ম্যাথসও ভালো লাগে, ইংলিশও ভালো লাগে, আবার হয়তো অ্যাকাউন্টসও ভালো লাগে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে সে ম্যাথসের থেকে ইংলিশে খুব ভালো। হতেই পারে, তো সে পরবর্তীকালে স্টাডিটা হয়তো ইংলিশ নিয়েই করবে। তো এইবারে আরেকটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। বলছে ছোটবেলা থেকে যে কোডিং, ভোকেশনাল ট্রেনিং, ইন্টার্নশিপ শেখানো হচ্ছে, যেটা চাকরির ক্ষেত্রে এই কোডিং, ভোকেশনাল ট্রেনিং গুলো যেমন হচ্ছে হ্যান্ডক্রাফট, ইলেকট্রিক্যাল ট্রেনিং, এইগুলো এবং ইন্টার্নশিপ শেখানো। তো এগুলোর মধ্যে থেকে কি হচ্ছে, এগুলোই তো আমাদের লাগছে পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে। সুতরাং সে ক্লাস 6 থেকেই সে কিন্তু চাকরির জন্য আস্তে আস্তে একটা বাচ্চাকে আমরা তৈরি করে নিচ্ছি। আর মাতৃভাষা শিক্ষা, বলছে প্রাথমিক স্তরে মাতৃভাষা পড়লে শেখা সহজ হয়, শিশুদের বোধগম্যতাও বাড়ে। মানে ছোটবেলায় কি হয়, ব্রেনটা খুব শার্প থাকে, ওই ফাঁকা মেমোরি কার্ডের মতো। তো সেখানে যখন একটা ল্যাঙ্গুয়েজ পুশ করা হয়, সেই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো শিখতে পারে। তো সেই জন্যই কি, খুব ছোটবেলায় যেহেতু আমরা দেখলাম যে একদম ক্লাস 3 থেকে ল্যাঙ্গুয়েজের ভিত তৈরি করা হচ্ছে, তারপর ক্লাস 5 পর্যন্ত, আবার সেটা কিছু কিছু সময় হয়তো এক্সটেন্ড করে 8 পর্যন্ত করা হবে। তাতে কি হবে, সে ল্যাঙ্গুয়েজটাও খুব ভালো করে শিখবে। সুতরাং তার কথা বলার স্টাইল, তার ভাষা প্রয়োগ করার জ্ঞান, এগুলো আরো দিন দিন বাড়বে, আরো ভালো হবে। পরীক্ষার চাপ কমানো, শুধু ফাইনাল এক্সামের উপর নির্ভরতা কমানো হয়েছে।
তার মানে কি যে ফাইনাল এক্সামে হয়তো কিছুটা মার্কস থাকলো, কিন্তু ম্যাক্সিমাম মার্কসটাই থাকছে তার আগের ছোট ছোট এক্সামগুলোতে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চালু করা হচ্ছে, তার মানে একটা ছেলে হয়তো সে ফাইনাল এক্সামে সে কোনো কারণে খারাপ করতেই পারে, অত্যাধিক প্রেশারের জন্য বা অত্যাধিকভাবে মানসিকভাবে সে তৈরি না, সেদিন তার শারীরিক অসুস্থতার জন্য বা তার মুড অফের জন্য, অনেক কারণেই হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সারা বছর সে হয়তো ভালো পড়াশোনা করেছে, তো তাহলে কি তার সারা বছরের পড়াশোনাটার কোনো দাম নেই? তো এই সারা বছরের পড়াশোনাটার মধ্যে দিয়েই এখানে মেনলি তার বিচারটা হবে। আর মাল্টিপ্লাই এন্ট্রি ও এক্সিট সিস্টেম মানে পড়াশোনা মাঝপথে যদি কেউ ছেড়ে দেয় তারপরেও সে সেটা কন্টিনিউ করার সুযোগ পাচ্ছে, এবং পুরনো স্কুল থেকেই সে সুযোগটা পাচ্ছে, তাকে আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না বা এক্সট্রা কোনো ইয়ার লস করতে হচ্ছে না, এবং তার ডেটা সম্পূর্ণ হচ্ছে সরকারের কাছে থাকছে বা এডুকেশন বোর্ডের কাছে থাকছে। আর টেকনোলজি বেসড লার্নিং, অনলাইন এডুকেশন, ডিজিটাল কন্টেন্ট, ভার্চুয়াল ল্যাব, এগুলোর উপরে আরো বেশি সরকার খরচা করবে। তাতে কি হবে না, এইগুলোই এখন হচ্ছে বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে দরকার, সেটা সে ছোটবেলা থেকে পাচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা সাহায্য করবে। আর বলেছে কি হলিস্টিক ডেভেলপমেন্ট, পড়াশোনার পাশাপাশি স্পোর্টস, মিউজিক, আর্টস, লাইফ স্কিলে গুরুত্ব দেয়। তার মানে কি একটা ছেলে হয়তো ইংলিশে ভালো বা হিন্দিতে ভালো, কিন্তু সে হয়তো মিউজিকেও খুব ভালো, বা সে খুব ভালো ড্রয়িং করে, সেটাও হচ্ছে সমানভাবে গুরুত্ব পাবে। রিসার্চে উন্নতি, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গবেষণার ক্ষেত্রে উন্নতি করবে, এটা একটা আলাদা রিসার্চ হাব তৈরি হচ্ছে যেখানে যার জন্য সে গবেষণা উন্নতি করতে পারবে। তো এই মোটামুটি সুবিধাগুলো আছে। আমরা নেক্সট টাইমে এর কিছু খারাপ দিকও আছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজ আপাতত এইটুখানি।